বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি হলো এবং এই অভ্যুত্থানের পরে এই 2 বছরে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক ক্ষেত্রে বা ইভেন সামাজিক ক্ষেত্রে অর্জন কী আর বিসর্জন কী সেটা মূল্যায়নের সময় হচ্ছে। আর সেই সব বিষয় নিয়েই আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, কবি, চর্চা সম্পাদক সোহরাব হাসান। আমার বায়ে তিনি। আমার ডানে রয়েছেন বাংলাদেশের একজন অত্যন্ত খ্যাতিমান ব্যবসায়ী নেতা, বারভিটা প্রেসিডেন্ট, সার্ক চেম্বারের নেতৃত্বে ছিলেন, এফবিসিসির পরিচালক ছিলেন, জাপানের সম্রাট কর্তৃক সম্মানিত একজন ব্যক্তি মিস্টার আব্দুল হক। আমার ডানে। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। সো আমি মিস্টার সোহরাব হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই। 2 বছর পার হলো এবং আমরা উদযাপন করলাম, স্মরণ করলাম, মূল্যায়ন করবার চেষ্টা করছি যে এই অভ্যুত্থানের নেট রেজাল্ট কী। কারো কারো মতে শেখ হাসিনার বিদায়টাই যথেষ্ট, কারো কারো মতে অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেগুলো অর্জন করতে আমরা ব্যর্থ হয়েছি। কারো কারো মতে আমরা শুধু শেখ হাসিনাকে বিদায় করেছি, এটাই একমাত্র সাফল্য, বাকি সব দিকে আমরা অনেকখানি পিছিয়ে গেছি। একজন একভাবে বলছেন, আমি আপনারটা শুনতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আব্দুল হক ভাইকে শুভেচ্ছা। তিনি তো আমাদের ব্যবসায়ী মহলে এবং বিদ্যুৎসাহী মহলেও একজন পায়োনিয়ার ব্যক্তি। সবসময় এবং রাজনৈতিক আন্দোলন সংগ্রামেও তিনি সবসময় থাকেন ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। তো জুলাই অভ্যুত্থানটা ছিল গণমানুষের অভ্যুত্থান। এই অভ্যুত্থানটা প্রচলিত যে রাজনৈতিক ক্ষমতা বদল বা পালা বদলের জন্য নয়, বা এক সরকারকে ফেলে আরেক সরকার গঠন, এর চেয়ে একটু বেশি ছিল মনে হয়, এবং এর একক কোনো নেতৃত্ব ছিল না। কিন্তু পরবর্তীকালে আমরা এখন নেতৃত্বের ভাগিদার নিয়ে, কৃতিত্বের অংশীদারত্ব নিয়ে বেশ এক ধরনের কথার লড়াই চলছে। একটা হচ্ছে যে আমরা প্রতিবার গণ অভ্যুত্থান করি, আন্দোলন করি, সংগ্রাম করি, কিন্তু সেটা যেন ধরে রাখতে পারি না। সংগ্রামের লক্ষ্য, সংগ্রামের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা, এই যে আপনি ভূমিকায় যে কথাটাগুলো বললেন, মানুষের মধ্যে এই প্রশ্নগুলো তো আছে। তাহলে জুলাই অভ্যুত্থানে কি শেখ হাসিনার পতন বা ওই সরকারের বিদায় কি একমাত্র অর্জন? 2 বছরের মধ্যে আমরা দৃশ্যমান পরিবর্তনটা, কেউ কেউ অবশ্য মনে করেন যদি আমরা বিষয়টাকে সেখানেও সীমাবদ্ধ রাখতাম তাহলে হয়তো আমরা অন্যভাবে এগোতে পারতাম, কিন্তু সেটা না করে আরো অনেক কিছুকে জড়িয়ে আসলে সেটা এগোতে পারে না। বরং বিশেষ করে অন্তর্বর্তী সরকার যেভাবে পরিধি বাড়িয়েছিল, এবং অনেকেই মনে করেন যে তাদের হয়তো এত দ্রুত নির্বাচন দেওয়ার ইচ্ছা ছিল না, এবং যেটি আপনি বারবার বলেছেন, এবং সেটা হয়তো কিছুটা তাদেরকে ধাক্কাও দিয়েছে। বিশেষ করে বিএনপির অনড় অবস্থান এই 18 মাসের নির্বাচনটি হতে বাধ্য করল। কিন্তু কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যে লক্ষ্যের কথা তারা বলেছে, সেটি তারা কতটা পূরণ করেছে। প্রথম হচ্ছে যে রাষ্ট্র তো মানুষকে নিয়ে, তো মানুষ মানে প্রতিটি মানুষ, 18 কোটি মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট, অধিকার বিষয়টি কিন্তু মনে রাখা। দল, সংগঠন এগুলো কিন্তু পরে, এই মানুষেরই সংগঠন। আরেকটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থান কেন হলো, একটা বড় কারণ এই যে কোটা বিরোধী আন্দোলনই নয়, একটি সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসে জনগণের একটা বড় অংশকে, সেটি হয়তো যদি আওয়ামী লীগ 40% ভোট পেয়ে থাকে, 60% ভোটারকে এর বাইরে রেখে রাষ্ট্র পরিচালনা করতে গেছে। এখন যে প্রশ্নটি আছে, আমরা ভবিষ্যতে কি একই পদ্ধতি অনুসরণ করব? সবাইকে নিয়ে চলব না কাউকে বাইরে রেখে চলব? আরেকটি হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার এবং বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তো বেশ কয়েকটা সংকট, এখন আমরা গ্যাস সংকটে আছি, এর আগে তেল সংকট ছিল, আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বলি বা একটা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। এই অবস্থায় যে রাজনৈতিক ঐক্য দরকার,
যে সমতা দরকার, যে সমান্তরালে চলার দরকার, পারস্পরিক সমঝোতা দরকার, সেটি অভাব প্রচণ্ডভাবে। একইভাবে জুলাই অভ্যুত্থান, যেটা জুলাই সনদ বলা হয়, সেই সনদের কোনটি বাস্তবায়ন করা হবে, কিভাবে বাস্তবায়ন করা হবে, সেটাও কিন্তু আজ পর্যন্ত এই 6 মাসে সরকারি দল ও বিরোধী দল একমত হতে পারল না। এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তিনি একটা কথা বলেছেন, রাজনীতি ঠিক না হলে অর্থনীতি ঠিক হবে না। রাজনীতি ঠিক হলেও অর্থনীতি ঠিক না হতে পারে, কিন্তু রাজনীতি ছাড়া অর্থনীতি ঠিক করা কঠিন। এখন এটা কিভাবে, সেই ক্ষেত্রে বলবো যে আমরা খুব এগিয়েছি এটা বলা যায় না। একটাই বলা যায় যে একটা মুক্ত, অপেক্ষাকৃত মুক্ত পরিবেশ, সেখানে কথা বলা যাচ্ছে, প্রতিবাদ করা যাচ্ছে। কিন্তু আবার যে ভয়ের যে বিষয়টি বাংলাদেশকে ধারণ করে, বা বাংলাদেশের যে প্রত্যয় ছিল 71-এ, সেখান থেকে আমরা কতটা সরে গেছি, যেটি আপনি বললেন যে আমরা কি আরও পিছিয়ে যাচ্ছি, এই প্রশ্নটা রাজনৈতিক যে প্রবণতা কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে ডানপন্থার উত্থান, ধর্মীয় রাজনীতির যে প্রচণ্ড কী বলে অভিঘাত, সেটি কিন্তু আমাদের সামাজিক জীবনে একটা বড় ধরনের ধাক্কা দিয়েছে বা ধাক্কা দিচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। যেটি হয়তো আওয়ামী লীগ স্বৈরতান্ত্রিক সরকারের সময় এক ধরনের ছিল, এখন এর কোনো কেন্দ্র নাই। যে যার অবস্থান থেকে আপনাকে আক্রমণ করে, আমাকে আক্রমণ করে, বা সঙ্গে নিতে চায়। একজন সবাইকে যে আক্রমণ করে তা না, তারাও নিশ্চয়ই দল ভারী করতে চায়, ধর্মীয় দলগুলো দল ভারী করতে চায়। এবং আমরা নির্বাচনের সময় দেখলাম তো জামাত ইসলামী ইসলামের কথা বলেনি, বরং ভোট চেয়েছে ইনসাফের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, দুর্নীতির কথা, প্রশাসনের কথা বলে। সুতরাং তারাও কিন্তু এটা বুঝতে পেরেছে যে শুধু ধর্মের কথা বলে বৃহত্তর জনগণের আস্থা অর্জন করা যাবে না। নির্বাচনের পরে একটা, এই যে বিএনপির যে 2/3 সংখ্যা গরিষ্ঠতা পাওয়া, এটা বিরোধী দলকে এক ধরনের কি বলবো যে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে, যে আমাদের কোনো কথাই তো হয়তো তাহলে সংসদে আমরা কাজে লাগবে না, আমাদের কোনো দাবি পূরণ হবে না। এটা থেকে, এবং বিএনপিকে আমি মনে করি এক্ষেত্রে একটা মানে সমন্বয়ের পথ নেওয়া উচিত। অবশ্যই তার যে মৌলিক যে অঙ্গীকার, মৌলিক যে তার নির্বাচনী ইশতেহার, সেগুলো থাকবে। তারপরও যেটাই দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা সবার সাথে সমঝোতার ভিত্তিতেই করতে চাই, এটি একটি বড় প্রশ্ন। আজকে সামনে রাষ্ট্রপতি নির্বাচন, এই নির্বাচনটি কিভাবে হবে? জুলাই সনদ বাস্তবায়নের পর হবে, সংবিধান সংশোধনের পর হবে, না আগে হবে? আগে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর যদি রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল, তারপর যদি সংসদ ধরেন একত্র হয়েই সবাই করলো যে উচ্চকক্ষ হবে, তাহলে এই জুলাই সনদের যে অঙ্গীকার, সেখানে আছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হতে হবে 2 কক্ষের সদস্যদের ভোটে। অনেকগুলো প্রশ্ন কিন্তু আবার তৈরি হচ্ছে, অনেকগুলো প্রশ্ন থেকে আমরা প্রশ্নের মীমাংসা করেছি, কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। বিচার বিভাগ, এই প্রশ্নটা রয়েই গেছে। জি, আমি আসবো, কিন্তু আপনি যেভাবে বলছেন যে তাদের অঙ্গীকার এটা ছিল জুলাই সনদ, 31 দফা, নির্বাচনী ম্যানিফেস্টো, এটা কি আপনি একটা প্যাকেজ হিসেবে একসঙ্গে বাস্তবায়ন চাইছেন না, বা লক্ষণ যেটা বলছে যে ফেজ বাই ফেজ বা এক একটা ধরে, হয়তো যেমন ধরেন গুম কমিশন নিয়ে একটা প্রশ্ন উঠলো যে অর্ডিন্যান্সটা তারা বাতিল করে দিল, আবার এখন দেখা যাচ্ছে মন্ত্রী পরিষদে তারা একটা বিল এনে সেটার অনুমোদন নিয়েছে। সো আমি এই কথা শুনবো আপনার কাছ থেকে। তার আগে মিস্টার আব্দুল হকের কাছ থেকে ঘুরে আসছি। মিস্টার হক, আপনি শুনছিলেন, এবং আমি জানি যে জুলাইকে ঘিরে আমাদের সবার মতো আপনারও বিশেষ অনুভূতি, বিশেষ আবেগ আছে, কিন্তু একই সঙ্গে এটাও প্রশ্ন যে অর্জনকে নানাভাবে দেখবার সুযোগ আছে। আমি আগেও বলেছি, কেউ একটাই অর্জন দেখতে চান যে এক স্বৈর শাসকের বিদায় হচ্ছে, কিন্তু বাকি অনেক ক্ষেত্রে হতাশাও আছে, কারো কারো ভাষায় প্রাপ্তিও আছে। আপনি কি দেখেন? অনেক ধন্যবাদ আপনাকে এবং শ্রদ্ধেয় সৌরভ ভাই, যিনি চমৎকার করে উনি বিশ্লেষণ, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। দেখুন, প্রথমে তো ডেফিনেটলি আমাদের এই শহীদান যারা জুলাই মাসে কি অগাস্টের 5 পর্যন্ত যে আত্মাহুতি দিল, সারা পৃথিবী সেটা অবাক হয়ে দেখেছে।
এবং বিশ্বের 1 নম্বর বলা যেতে পারে ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বাংলাদেশের উপরে যে প্রচ্ছদটা করেছিল তার শিরোনাম ছিল বাংলাদেশ বিগিনস অ্যাগেইন কোট আনকোট, মানে বাংলাদেশের নবযাত্রা, নব উত্থান বলা যেতে পারে। তো সেখানে কিন্তু আমরা তার আগে 71 সাল থেকে যে শহীদানরা, মানে আহমদ শাহ সাহেব বলতেন যে বাংলাদেশে হচ্ছে দক্ষিণ এশিয়াতে একমাত্র দেশ যেটা রক্তাক্ত একটা লড়াইয়ের মাধ্যমে দিয়ে প্রতিষ্ঠিত। আমরা ভারত কিংবা পাকিস্তানের মতো নেগোশিয়েটেড সেটেলমেন্ট না, সে অর্থে আমরাই সবচেয়ে অগ্রগামী রাষ্ট্র হওয়া উচিত। আমাদের এই সবচেয়ে আধুনিক পদ্ধতি কিংবা শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সংস্কার, পরিবর্তন, পুলিশি ব্যবস্থা সবটাই কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি মানুষের প্রত্যাশাগুলো পূরণ হয় নাই বলে বারে বারে আমরা হোঁচট খাচ্ছি এবং রাজনীতিবিদরা সে ভাষাটা দিতে পারেন নাই। পারহ্যাপস আমার কাছে মনে হয় এই বয়সে এসে যে একটা যে ব্যাপক সমাজ বিবর্তন কিংবা সোশ্যাল রেভলিউশন প্রয়োজন ছিল সেটা বাংলাদেশ দিতে পারে নাই, আমাদের রাজনীতি সেটা দিতে পারে নাই। সেজন্যই কিন্তু বারে বারে হোঁচট খাচ্ছে। এমনকি এবারও সৌরভ ভাইয়ের কথার রেশ ধরে যদি আমি বলি, যে প্রত্যাশা আমাদের মধ্যে, যে প্রত্যাশা নিয়ে আমরাও বা এই বয়সে গিয়েছিলাম, এবং উনি যথার্থই বলেছেন এটা কিন্তু কোনো একক গোষ্ঠী কিংবা একক দল কিংবা এমনকি যে ছাত্ররা নেমেছে শুধু তাদেরই আন্দোলন হিসাবে কিন্তু শেষ পর্যন্ত থাকে নাই। এটা কিন্তু ডেফিনেটলি একটা জনগণের, টোটাল জনগণ এটা সামিল হওয়ার ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে, যেটা আমি মনে করি হয়তো বিএনপির বেনিফিশিয়ারি। বিএনপি একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের কারণে তারা নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে, এটা তাদের পলিটিক্যালি তারা ডিজার্ভ করে, ফাইন। কিন্তু এখানে যে একটা বৈপ্লবিক প্রত্যাশা ছিল জনগণের মধ্যে, বিপ্লবী চেতনা ছিল যে আমরা যে পরিবর্তনগুলো চাই, আইনের শাসন থেকে শুরু করে আয়ের বন্টন, সব যেগুলো অনেক কিছু বলা হয় নাই, যেহেতু কোনো বিপ্লবী পার্টি পেছনে ছিল না, এগুলোকে ডিফাইন করবে, ম্যানিফেস্টো আকারে সামনে আনবে, সেরকম কোনো ম্যাচিউর পার্টি ছিল না। এখন বিএনপি কিংবা ফর দ্যাট ম্যাটার আওয়ামী লীগ কিংবা, এখানে একটা পাল্টা ছোট্ট প্রশ্ন করি যে সেরকম পার্টি যদি কিছু এরকম প্লেস করতো, বা ইভেন যে তরুণ ছাত্র নেতারা সামনে ছিলেন তারা যদি বলতেন যে আমরা এই অভ্যুত্থানের পরে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে আমরাই ক্ষমতায় যাব, রাষ্ট্র ক্ষমতায় যাব বা সরকারে থাকব বা আমরা রাজনৈতিক দল করব, তাহলে আপনি যেমনটা বলছেন যে সবাই, কোনো বিশেষ শুধু ছাত্র না, সবাই নেমেছিল এই আন্দোলনে, একটা অভূতপূর্ব। এর আগে কোনো অভ্যুত্থানে নারী, পুরুষ, ধর্ম, বর্ণ, গোত্র, মানে ধনী দরিদ্র সবাই কিন্তু এই আন্দোলনে ছিল। এটা হতো কি না আমার প্রশ্ন, যদি ওই রকম ম্যানিফেস্টো, ওই রকম ঘোষণা, ওই রকম দল, কিংবা এই ছাত্ররাই যদি বলতো যে আমরা এটা করব, ক্ষমতায় গিয়ে আমরাই দেশ চালাবো, আমরাই সব ঠিক করব, মানুষ নামতো কিনা? আপনি নামলে হয়তো আমি নামতাম কিনা, বা আমি নামলে আপনি নামতেন কিনা, উনি নামতেন কিনা? দুইটা উদাহরণ আমরা দিতে পারি, নেপাল, আফগানিস্তান। আফগানিস্তানের তালেবানরা বহুদিন থেকে লড়াই করছে, একটা মিলিশিয়া আছে পেছনে, মিলিটারি অ্যান্ড পলিটিক্যালি তাদের একটা আইডিওলজি সামনে আছে, ইকোনমি কী হবে, পলিটিক্যাল সিস্টেম কী হবে, স্থানীয় সরকার সবটা কিন্তু ডিফাইন করা আছে। এমনকি ট্রাফিক সিস্টেম কীভাবে কন্ট্রোল করবে তাও কিন্তু তারা প্রস্তুত। পরের দিনই তারা কিন্তু আইসের রাস্তায় ট্রাফিক সিস্টেমে দখল নিয়েছে। আমাদের এখানে দেখেন আকাঙ্ক্ষাটা কীরকম। আমি নিজে চোখে দেখেছি মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার টোটালি অ্যাবান্ডন, পরিত্যক্ত। একটা ছেলে, একটা বিএনসিসি মানে ক্যাডেট পোশাক পরা একটা ছেলে পাহারা দিয়েছিল সামনে, একজন। আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, সেটা সম্ভবত 6 আগস্ট হবে, কিন্তু আমার আনফর্চুনেটলি আমি ছবিটা তুলতে পারি নাই, কারণ আমি নিজে গাড়ি চালাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল একটা ঐতিহাসিক ব্যাপার যে যেখানে কয়েক হাজার পুলিশের কর্মকর্তা কর্মচারী কিংবা পুলিশের কনস্টেবলরা গিজগিজ করে, সেখানে টোটালি অ্যাবান্ডন। এটা একটা রূপক যে একটা ছেলে কিন্তু পাহারা দিচ্ছে, এবং তারা কিন্তু বেশ কিছুদিন ছাত্রছাত্রীরা রাস্তা পাহারা দিয়ে ম্যানেজ করেছে। তার মানে একটা প্রত্যাশা কিন্তু ছিল, বাট ইট ওয়াজ নট ওয়েল অর্গানাইজড, যে কারণে হয়তোবা আমরা এই হতাশাটা ভুগতেছি। আমি মনে করি এখানে কোনো বিপ্লবী পলিটিক্যাল পার্টির একটা অবস্থান থাকলে ডেফিনেটলি এই জিনিসগুলো আরও অনেক বেশি অর্গানাইজড হতে পারতো এবং ম্যানিফেস্টেশন হতো। এবং আজকে শুধু বিএনপি এটা বলতে পারতো না যে আমরা, ডেফিনেটলি বিএনপি তার মতো করেই বলবে, সে তো একটা নিয়মতান্ত্রিক পার্টি, সে তো বিপ্লবী পার্টি না। অতএব এইখানে আমরা বলতে পারি যে বিপ্লব আমরা হারিয়ে ফেলেছি, বাট এখন যে বিপ্লবী প্রত্যাশা, যারা এর বেনিফিশিয়ারি,
তাদের কতটুকু কমিটমেন্ট, তারা কতটুকু এটাকে মূল্যায়ন করবে সেটা দেখার বিষয়। সেটা একমাত্র এনসিপির কয়টা ছেলে যারা এমপি হয়েছে তাদের পক্ষে তো এটা একক দায়িত্ব আমি মনে করি দাবি করা উচিত না, এবং সারা ডেলিভারিও দিতে পারবে না। বরং নীরবে যে তরুণ প্রজন্ম যারা বেসরকারি ইউনিভার্সিটির, যে আমি রামপুরা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, তারপরে নর্থ সাউথের ওই যে ওইসব এলাকায় যাত্রাবাড়িতে অনেক ছেলেরা কিন্তু এখানে মারা গেছে, এবং তারা কিন্তু পরের দিনই বাসা চলে গেছে, তারা কিন্তু রাজনীতির ধারে কাছে আসে নাই। ফলে একটা বড় অভাব আমরা দেখতে পাই যে বিপ্লবী অর্গানাইজড পার্টি এখানে ছিল না, এটা একটা মিসিং হয়েছে। এবং বাকিটা আমি বলবো যে বিএনপি কেন, এমনকি আওয়ামী লীগের সহ আপনার মনে আছে এইখানেই কিন্তু আমরা অনেকবার আলোচনা করেছি যে ব্যাংকিং ব্যবস্থা যা হচ্ছে তখন বিএনপির কোনো নেতৃত্ব কিন্তু সাহস করে কথা বলতে পারে নাই, কিন্তু আমরা বলেছিলাম যে আপনাকে শেখ হাসিনা কিন্তু আপনাকে জবাব দিতে হবে যে কেন এই ব্যাংকগুলো থেকে এই অবস্থা হলো, কেন একটা অলিগার্ক আসলো, কি করে আসলো, এগুলো কিন্তু আপনি জবাব দিতে হবে। আমরা কিন্তু অনেকে সাবধান করছে তোমরা এগুলো কত বড় সাহস, কিন্তু আমরা বলেছি, বলার চেষ্টা করেছি সরকারকে পথ দেখাবার জন্য যে ইউ আর গোয়িং থ্রু এ রং পাথ, যেটা অর্থনীতিকে ধ্বংস করে দেবে। এবং আমি আজকে এই সদ্ব্যবহারে স্মরণ করে আবুল মাল আব্দুল মুহিত স্যারকে, যিনি কিন্তু কোনো মতে রাজি হন নাই যে ইসলামী ব্যাংক বন্ধ করবে, প্রথমে বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমি একা আজকে সাক্ষ্য দিচ্ছি এখানে, আমি স্যারকে বুঝি স্যার এটা কিন্তু এমন ক্ষতি হবে যেটা আপনি শোধ করতে পারবেন না, ঠিক করতে পারবেন না। জাপানিরা বলেছে তোমাদের সবচেয়ে ভালো ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, এবং সেটা ব্যাংক উইদিন ব্যাংক, পরেও তারা বলেছে। এইটা কিন্তু স্যার যারা এই ডিজাইন কি পরামর্শ দিয়েছে তারা কিন্তু এটাকে ধ্বংস করার জন্য দিছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য এইসব ষড়যন্ত্র মানে দিয়েছে। এইটা আপনি কোনো মতে করতে পারেন না, আপনার করা উচিত না। এবং আমি আজকে বলি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের সর্বোত্তম স্থানে অধিষ্ঠিত করুক। উনি কিন্তু এই অবস্থানটা নিয়ে শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় ছেড়েছেন, কিন্তু কোনো মতে ওই জায়গায় যান নাই। আমি অন্তত আল্লাহর কাছে সাক্ষ্য দিতে চাই। তো অতএব চেষ্টা অনেকে করেছে, আমি মনে করি ডেফিনেটলি বাংলাদেশের পরিবর্তন হবে। হয়তো পরিবর্তনগুলো এইভাবে খুব তাড়াতাড়ি হওয়া উচিত ছিল, যেটা আমরা বারে বারে মিস করছি। সে মিসিংয়ের মূল কারণ হচ্ছে বিপ্লবী পার্টির কিংবা বিপ্লবী চেতনার অ্যাবসেন্স। এবং এখন জাস্ট কোনো মতে ক্ষমতার পালাবদল, এটা কিন্তু জনগণ চায় নাই। তো বিএনপি একটা মেসিভ পপুলেশন সাপোর্ট নিয়ে আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আমরা আপনার এই অনুষ্ঠানে কিন্তু আমরা চেয়েছি যে অনির্বাচিত সরকার তাড়াতাড়ি চলে যাক, অন্তত নির্বাচিত সরকার আসুক। তারা মাত্র 5 মাস গেছে, বেশি সময় যায়নি, তাদেরকে আরেকটু সময় দেওয়া উচিত। তারাও বুঝুক যে তারা কিন্তু যা মনে করছে হয়তো তাদেরও চিন্তা করা উচিত। এবং রাষ্ট্র রিপেয়ার থেকে শুরু করে তরুণেরা, কিশোরেরা যে বারে বারে এসছে, এই ভাষাটা যদি তারা বুঝতে ব্যর্থ হন তাহলে সম্ভবত তাদের জন্য এবং গোটা বাংলাদেশের সামনেই কিন্তু হয়তোবা অনেক, আমার মনে হয় যে খুব খারাপ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করবে। মিস্টার সোহরাব হাসান, আপনি শুনছিলেন, আপনার কাছে আমি প্রশ্ন রেখে গেছিলাম, এবং যেটা মিস্টার আব্দুল হক বিপ্লবী পার্টি, বিপ্লবী কর্মসূচির কথা বলছেন, কিন্তু এখন অনেকেই আবার কোনো কোনো রাজনৈতিক শক্তি আবার আরেকটি বিপ্লবের কথাও বলছেন। জামায়াত ইসলামীর আমির স্বয়ং নিজে বলছেন যে মানুষ আবার বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে, যেহেতু একটা বিপ্লব ব্যর্থ হয়েছে, বা এনসিপি নেতারাও বলছেন যে আরও একটি অভ্যুত্থানের জন্য মানুষ তৈরি হচ্ছে, এবং কেউ কেউ তো বলছেন যে সরকার হয়তো 2 বছরের মধ্যেই। আসলে আমরা স্বীকার করি বা না করি, 24-এর যে গণ অভ্যুত্থান, শেখ হাসিনার সরকারকে সরিয়ে দিয়েছে যে অভ্যুত্থান, সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল টু রিমুভ হার, এই সরকারকে সরানো। এরপর বাংলাদেশ কিভাবে চলবে এ ব্যাপারে পুরনো রাজনৈতিক দলের তো ম্যানিফেস্টো আছে, গঠনতন্ত্র আছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু কারো কোনো দিক নির্দেশনা ছিল না 5 তারিখ পর্যন্ত। পরবর্তীকালে যে নতুন দল হয়েছে বা সংগঠন হয়েছে, সবাই কিন্তু পরবর্তীকালে তারা নিজেদের মতো করে করেছে। আর যেটি জামাত ইসলামের কথা বললেন, এইখানেই হচ্ছে মানে বিপ্লবের যে হিস্সা, সে হিস্সার ভাগাভাগি নিয়ে এই বিরোধ, যে আমি কম পেলাম, তুমি বেশি পেলা। তবে মাহমুদুর রহমান মান্না একটি সভায়, সম্ভবত একটি নতুন রাজনৈতিক দল, সেখানে কিন্তু এই কথাটি বলেছেন। তিনি একটু বেশ কী বলে, অনেকটা রূপকভাবেই বলছেন যে বাংলাদেশে এখন দল একটা বিএনপি। কারণ তিনি বলেছেন তার ভাষায়
যে জামাত ইসলামী যতই করুক তারা বিএনপির বাইরে যাবে না। বিএনপির এই যে রাজপথে যে আন্দোলন করে বিপ্লব করবে, আবার শেখ হাসিনার মতো পরিস্থিতি হবে, এটি মুখে বলে, কিন্তু তারা ওই অবস্থায় যাবে না। কারণ তারা দেখবে যে বিএনপি তাদের কাছে অনেক বেশি নিরাপদ। বিএনপির ক্ষমতায় থাকা তাদের কাছে অনেক বেশি নিরাপদ অন্য কোনো যে কোনো রাজনৈতিক শক্তির, এমনকি এনসিপিও। যদি আজকে জামাতের সাথে এনসিপির নির্বাচনী জোট না হতো, আলাদা জোট হয়ে আজকে বিএনপি যে ক্ষমতায় আসছে, এনসিপি যদি ক্ষমতায় আসতো, আজকে জামাতের প্রতি যে আচরণ তার চেয়ে অনেক বেশি কঠোর আচরণ হতো। মানে আপনি বলছেন জামাতে এনসিপির কারণে জামাত অনেক সুবিধা পাচ্ছে? না, আমি বলছি বিএনপি বরং এখনো পর্যন্ত বিএনপির অনেক রাজনৈতিক অনেক সমস্যা আছে, রাজনৈতিক দর্শনের, দৃষ্টিভঙ্গির এবং অনেক পশ্চাৎপদতাও আছে, কিন্তু বিএনপি অপেক্ষাকৃত লিবারেল পার্টি, অপেক্ষাকৃত। এবং বিএনপির আপনি দেখবেন যে একজন বিএনপি মানে একই চিন্তার লোক নিয়ে বিএনপি হয়নি, বহু চিন্তা। মানে ডানের চিন্তা নিয়েছে, বামের আছে, আবার মধ্যপন্থী আছে। এটাকে সমন্বয় করতে যে বিএনপির মধ্যে এই সবাইকে একমোট করা, সবাইকে জায়গা দেয়া, জামাত বা আওয়ামী লীগ কিন্তু এটি নেই, এমনকি এনসিপিতেও নেই। মানে ওই কারণে বিএনপির গতি ওই একটু কারণে slow আমি তো। মনে করি যে বিএনপিকে অনেক বেশি নিরাপদ ভাববে জামাত বা অন্য যে কোনো দল, এমনকি এনসিপিও। আর তাৎক্ষণিক যেটা হয়েছে এটা হচ্ছে ওই তো এক পক্ষ মনে করেছে যে আমাদের তো 5 বছর নিরাপদ, আর এক পক্ষ ভাবছে যে আমরা এই 5 বছরে আমাদের কি হবে, হায় হায়, আমরা তো সংসদে কয়েকটি আসন ছাড়া আমাদের কিছু নেই। আর আমাদের রাজনৈতিক সংস্কৃতি ওই যেটা এমপি মানে এমপি রাজ, মানে ওই আসনের জন্যে, ওই নির্বাচনী এলাকার জন্য উনিই হচ্ছেন প্রধান, মানে উনিই রাজা, মানে ইউনো বলেন বা ওই এলাকার অন্য যে কোনো সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা তার অধীনস্থ। এই হচ্ছে মানসিকতা। এটা থেকে যদি বেরিয়ে আসতে পারতাম, যেটি ধরেন জুলাই সনদে বা কিছু না, জুলাই সনদে ওইরকম নয়, জুলাই সনদটা আসলে যদি রাষ্ট্র সংস্কারের কথা বলেন, যেটি আব্দুল হক ভাই বলেছেন, সেই বিপ্লবী রাজনৈতিক রাষ্ট্র সংস্কারে কোনো এখানে নাই। এখানে একটা আছে আরেকটা বিষয় আপনি যেমন বলেছেন, আমিও খানিকটা বলছিলাম যে একটাই লক্ষ্য ছিল শেখ হাসিনার বিদায় বা আমি তো তার মনে করি সরকারের যে বিদায়, সেটাই। সেটাও যেমন সত্য, আবার মিস্টার হক যেমনটা বলছেন এটাও সত্য যে উনি যদি বলেননি, কিন্তু আমরা যে গ্রাফিতিগুলো দেয়ালে দেয়ালে দেখেছি, সেটা কিন্তু একটা বার্তা দিচ্ছিল যে এই তরুণদের মনের আকাঙ্ক্ষা কি, তারা কি চায় আসলে। সেটা শুধু এই জুলাই অভ্যুত্থানে না, তার আগে 18 সালের কোটা বিরোধী আন্দোলনে, নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলনে, ওই যে ভ্যাট প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যে ভ্যাট প্রথা সেটার বিরুদ্ধে আন্দোলনে, এই আকাঙ্ক্ষা কিন্তু আমরা সবসময় দেখেছি। এখানে একটু আমার খুবই মানে বিস্ময় লাগে, 18 এই কোটা বিরোধী কোটা না, নিরাপদ সড়ক আন্দোলনের পর আপনি দেখেছেন ঢাকা শহরের সম্ভবত 1 সপ্তাহের বেশি ওরা নিয়ন্ত্রণ করেছে, কিন্তু একটি অঘটন ঘটেনি। কারো উপর যে হামলা করেনি, আক্রমণ করেনি, কোনো গাড়ি ভাঙেনি, কিন্তু সেটা একদম বাচ্চারা ছিল। যাই হোক না, তারপর তাদের সঙ্গে কলেজ ছাত্ররাও ছিল, কিন্তু সংখ্যায় খুব কম, স্কুলের বাচ্চারা বেশি। এমনকি ওই যে ভ্যাট বিরোধী আন্দোলন এত শান্তিপূর্ণ, কিন্তু 5 তারিখের পরে এই শান্তিটা রক্ষা করা যায়নি। যে কোনো কারণে হতে পারে যে সহিংসতার মাত্রা এত বেশি, যে কারণে তাদের ভিতরে যে ক্ষোভ, ক্রোধ, এটার বহিঃপ্রকাশ ঘটেছে। আর পরবর্তীকালে যেটা হয়েছে, কেউ বলেন যে ইনুস সাহেব, কেউ না, হোসেন জিল্লুর রহমান বললেন যে ইনুস সাহেব মানে সাবেক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি এই তরুণদের লোভী করে বলেছেন, অর্থাৎ ক্ষমতার ভাগ দিতে যেয়ে। হতে পারে যে এর বিকল্প তাদের না দিলে আরও সমস্যা। নাহিদ ইসলাম বলেছেন যে আমরা না গেলে সরকারের টিকে থাকা কঠিন হতো, সরকার চালানো কঠিন হতো। বাস্তবতা যাই হোক, কিন্তু এটি ভালো হয়নি। কারণ তারা যখন দেখেছে যে আমি যখন এক মন্ত্রণালয়ে যে আমি একজন সচিবকে ধমক দিলে কাজ হচ্ছে, তখন কিন্তু সে আর একটা অন্যায্য ধমকও দিয়ে ফেলবে, এবং দিয়েছে। এটি হচ্ছে নেতিবাচক। ইতিবাচক হলো যে অন্তর্বর্তী সরকার চেয়েছিল একটা পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন এতগুলো কমিশন হলো, 11টি কমিশন হলো, একটি কমিশনের তো মানে সুপারিশ বাস্তবায়ন হলো না।
তাহলে এই 16 মাস 17 মাস কি করলেন তারা, এই প্রশ্নটি আছে। তবে এখন অতীত যাই হোক, বিএনপির সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ। এক হচ্ছে এখন যে বিরোধী দল আছে তাদেরকে কিভাবে তাদের সাথে বোঝাপড়া করবে। এবং আমি আশা করি না যে বিএনপি আওয়ামী লীগের মতোই ওই পথে যাবে যে দমন পীড়ন চালিয়ে তাদেরকে সাহায্য করা, বা তারা সংসদের বাইরে থাকুক এরকম। আওয়ামী লীগ তো সেটা তাই চেয়েছে। বিএনপির 30 জন সংসদ সদস্য ছিল, 2.5 বছর পর তারা আর সংসদেই থাকে না। বরং ওই যে সাজানো পার্লামেন্ট, 18-র যে পার্লামেন্ট, সেখানে ওই 7 জন, বিএনপির 7 জন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্ত না, 1 বছর আগে আবার তারা পদত্যাগ করছে। মানে ওই যে লড়াই, আমরা বিএনপি যদি সংসদকেই রাজনীতির কেন্দ্রবিন্দু করতে পারে, অনেক সমস্যার সমাধান হবে, তার জন্য সুবিধা হবে, সরকারের জন্য সুবিধা হবে। আমি একটা প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম, যদি ছোট্ট করে আপনি উত্তর দেন। আমি বলছিলাম যে ওই যে আপনি কি পুরো বিষয়টাকে প্যাকেজ হিসেবে দেখতে চান সংবিধান সংশোধনের, নাকি ধাপে ধাপে তারা বিএনপি যেভাবে, আমি যদি বুঝে থাকি, তারা যেভাবে এগোতে চাইছেন? কিছু বিষয় আছে যে এটা কিন্তু খুব বড় সমস্যা না, 3টে সমস্যা। একটা হচ্ছে উচ্চকক্ষের নির্বাচনটি কিভাবে হবে, দ্বিতীয় হচ্ছে যে সুপারিশে জুলাই সনদে যে সাংবিধানিক আদেশে বা যে কয়েকটি রাষ্ট্রপতির উপর ছেড়ে দিয়েছে। যদিও আমি মনে করি এটা কতটা ন্যায্য, কারণ রাষ্ট্রপতিও তো এক ব্যক্তি। যদি ওটা না করে কোনো কমিশনের মাধ্যমে এটা এই দুদক অথবা মানবাধিকার কমিশন অথবা এই রেগুলেটরি কমিশন, যে দুইটার ব্যাপারে বিএনপির আপত্তি, একটা হচ্ছে রেগুলেটরি কমিশন, আরেকটি ভুলে গেলাম যে যেটার ব্যাপারে তারা মনে করে রাষ্ট্রপতির হাতে এটা দেওয়া উচিত না। আর বাকি 4টার ব্যাপারে, 6টা তো, বাকি 4টার ব্যাপারে কিন্তু বিএনপির আপত্তি নেই। তো সুতরাং এটাও বড় সমস্যা না। একটাই হচ্ছে উচ্চকক্ষের, আরেকটা হলো যে বিচার বিভাগের যে বিএনপি কথা দিয়েছে যে তারা এটা সংস্কারের মাধ্যমে এটা নতুন করে আইনটা করবে, বিচার বিভাগ সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ। সমস্যাটা হচ্ছে উচ্চকক্ষ নির্বাচনটা কেমন হবে। এরপরেও আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা কিভাবে ফেরত আসবে সেটা একটা ইস্যু, এবং আরো অনেকগুলো আছে। সেটাও আছে, কিন্তু সেটা একটু পরে ভাবতে হবে। প্রতিষ্ঠান কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে, উচ্চকক্ষটা কিভাবে হবে, আর রাষ্ট্রপতির হাতে যে ক্ষমতার একটা ভারসাম্যর কথা বলেছে, সেটা বিএনপি বিরোধী দলের সাথে আমি মনে করি আলাপ আলোচনা করে এটা সমাধান করা অনেক সুখকর। কি বিষয় বলবো, আপনি ধরায় দেন। মানে এই বিষয় তো আমরা যেটা আলোচনা করছি সেটা আপনি কন্টিনিউ করতে পারেন। আরেকটা প্রসঙ্গ আলোচনার মধ্যে এসছে, সেটা হচ্ছে যে 71-এর পরে আমরা রিকনসিলিয়েশনের কথা বলেছি, আমরা 90-এর পরেও একই কথাবার্তা আলোচনা হয়েছে, 2007 এটা আপনার স্মরণ থাকবার কথা, রিফর্মের আলোচনা হয়েছে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের আলোচনা হয়েছে, ইভেন ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা তো দেখলাম আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, আইন উপদেষ্টা, তারা সাউথ আফ্রিকা পর্যন্ত গেলেন যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ইস্যুটা। বিএনপিও খানিকটা এই বিষয়ে তাদের ইশতেহারে বলেছে। এর মধ্যে শেখ হাসিনা দিল্লিতে প্রেসকে মিট করেছেন ভার্চুয়ালি, সেখানেও উনি ওই রিকনসিলিয়েশনের প্রসঙ্গটা খানিকটা টেনে নিয়ে এসছেন। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আমরা তো এই যে জুলাইকে কেন্দ্র করে এত ঐক্য হলো, বিভাজন তো 71-এর পর থেকেই বিভাজন, জুলাইয়ের পরেও সেই বিভাজন, এই বিভাজনের থেকে ভিন্ন মত থাকবে, ভিন্ন দল থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে তো কোথাও কোথাও এক থাকতে হবে, এবং সেই সংস্কৃতি, সেই পরিবেশ আমরা তৈরি করতে পারছি না। সেটা তো একটা চরম ব্যর্থতা। কারণ হলো লি কুয়ান ইউর ভাষায় চীনের সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত যে নগর মানে সিটি স্টেটের প্রবক্তা কিংবা এত সফল রাষ্ট্রনায়ক, তিনি কিন্তু বলেছেন যে ডেমোক্রেসি ওখানেই হতে পারে যেখানে মৌলিক বিষয়গুলো, ফান্ডামেন্টাল ইস্যুগুলোর সম্বন্ধে সবাই একমত, তারপরে মতবিরোধ হবে পদ্ধতি কী হবে কিংবা ওইসব ব্যাপারে। কিন্তু বাংলাদেশে সম্ভবত স্বাধীনতার পর থেকে আমরা মৌলিক জায়গায় কিন্তু ঠিক করতে পারি নাই, যে ব্যর্থতাটা আমাদের কিন্তু আজও পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছে। আমি যদি শ্রদ্ধাভরে স্মরণ করব যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু সামরিক বাহিনীর লোক হয়েও সম্ভবত তার সামরিক বাহিনীর ব্যাকগ্রাউন্ডের কারণেই তিনি পেরেছিলেন যে তিনি আপনার একটা খুব স্বল্পতম সময়ে বাংলাদেশকে
একেবারে একটা নড়বড়ে অবস্থা থেকে অর্থনীতিতে, রাজনীতিতে, টোটাল ডিসিপ্লিন ও অর্ডারে একটা জায়গায় আনতে তার সময় কিন্তু খুব কম ছিল। দেখুন সেখানেও কিন্তু তিনি অল্প সময়ের মধ্যে মানুষকে মোবিলাইজ করতে পেরেছিলেন, খাল কাটার নাম করে হোক, যেভাবে হোক, যেটা মহাসচিব করেছেন লং মার্চে। কিন্তু এটা আমি অনেক পরে বুঝেছি, পশ্চিমবঙ্গের একজন বিদ্যুৎ গাঙ্গুলি নামে আমাদের মাদারীপুরে বাড়ি, উনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন। আমি 2 দিন তার সঙ্গে ডিউটি করেছি ফেডারেশন চেম্বার থেকে। এই 2 দিনে উনি অনেক কথা বলেছেন যে আপনাদের একজন ভালো শাসক ছিল জিয়াউর রহমান। আমরা সীমান্তে এসে দেখেছি যে তিনি কী করে মানুষকে মোবিলাইজ করেন। এই মোবিলাইজেশনটা আগে কখনো বুঝি নাই যে খালকাটা ওয়ার যে উসিলা, আসলে উনি চলো কিছু করি, জাপানিরা বলে গামবারি মাসো, প্রতিদিনই কিন্তু কাজের আগে তারা ওরকম একটা স্লোগান দিয়ে ফ্যাক্টরিতে কাজ শুরু করে আজও। তো চাইনিজরা কিন্তু এটা ফলো করেছে। এখন দেখেন তিনি কিন্তু কেন পারলেন, তিনি কিন্তু একটা সামরিক শক্তি পেছনে ছিল এবং নিজের সততা ছিল একেবারে আকাশচুম্বী এবং কমিটমেন্টটা ছিল, যার জন্য তার সরকারের ভেতরে আবুল ফজল সাহেবের মতো নাস্তিক থেকে শুরু করে আপনার মধ্যপন্থী ভাসানী সাহেবের এন্টায়ার পলিটিক্যাল গ্রুপ তিনি কিন্তু তার দলে নিয়েছেন এবং স্বল্পতম সময়ে তিনি কিন্তু অত্যন্ত দর্শনীয় একটা উদাহরণ তৈরি করেছেন। বেসরকারি খাতে ব্যাংক থেকে আরম্ভ করে প্রাইভেট সেক্টরে চালু করা এন্টায়ার ইকোনমিতে একটা প্রাণ আনতে পেরেছিলেন। সেটা কিন্তু দেখা গেল যে আমরা যেমন শেখ মুজিবুর রহমানের তার যে মর্মান্তিক মৃত্যু, যেটা আমি মনে করি কোনোদিনই কাম্য হতে পারে না কারো, তার যে বিশাল অবদান আছে বাংলাদেশ নামের সাথে, আমি আহমদ সাফার উদ্ধৃতি দিয়ে বলবো, যেটা কেউ সেপারেট করতে পারবে না। কিন্তু তার যে ব্যর্থতাগুলো, মানে আমি একটা ইদানিকালে বই পড়ছি, ওই যে আপনার দ্য ব্লান্ডার্স অফ শেখ মুজিবুর রহমান, এই যে ইন্ডিয়া থেকে বেরিয়েছে বইটা, যে ওনার ব্লান্ডারগুলো মানস ঘোষের লেখা। তো এই যে ব্লান্ডার, এটা কিন্তু আমাদের সবার জন্য ব্লান্ডার, শুধু একা যে ওনার ব্লান্ডার তা না। সেটা সে জিয়াউর রহমান সাহেবের মৃত্যু কিন্তু অ্যাগেইন ইজ এ কনস্পিরেসি, এবং সেটা সামরিক বাহিনী দ্বারা হয়েছে। কিন্তু দেখেন ঘুরে ফিরে এমনকি 24-এর আমাদের যে গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু সামরিক বাহিনীর রোল আছে। যদি তারা শেখ হাসিনাকে সমর্থন করতো তাহলে এই ঘটনা কিন্তু ভিন্ন রকম হতো, হয়তো রক্তের গঙ্গা বইতো। তারা করে নাই বলে কিন্তু আপনি ছাত্ররা কিংবা তরুণরা কিংবা জনগণ বেরিয়ে এসছে এবং আপনার এই অভ্যুত্থানটা হতে পেরেছে। অতএব এখানে বাংলাদেশ রাষ্ট্রে আমি মনে করি স্টিল লং ওয়ে টু গো, এবং এটাকে কোনো মতেই চিন্তার কোনো কারণ নাই যেটা সেটেল হয়ে গেছে, আমি ক্ষমতায় আমরা চলে আসছি বলে আমরা এরকম করব। আমার মনে হয় ইটস নট গোয়িং টু লাস্ট। সেজন্য আমার মনে হয় যে টোটাল পলিটিক্যাল পার্টির চিন্তাবিদদের আমাদের সকলেরই চিন্তা করা উচিত যে আমাদের মানুষের যে প্রত্যাশাগুলো, সেটাকে আপনাকে কোনো না কোনোভাবে ভাষা দিতে হবে। এবং বিশেষ করে তরুণদেরকে যদি আপনি বঞ্চিত করে রাখেন, কোনো মতে মনে করেন যে আপনি তাদেরকে বুঝ দিয়ে রাখবেন, সেটা কিন্তু হবে না, সেটা স্টেবল হবে না। কদিন আগে যে জাইকার চিফ আসছিলেন, তিনি কিন্তু কতটা ইঙ্গিতময় কথা বলেছেন, পলিটিক্যাল স্টেবিলিটির কথা বলেছেন, নীতির বিশ্বাসযোগ্যতার কথা বলেছেন, মারাত্মক কথা। কিন্তু বুঝলি তোমাদের নীতির উপরে কতটুকু আস্থা রাখা যায়। কিছুদিন আগে কিন্তু আমরা জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছি, ইপিএ। ঠিক কিছুদিন পরেই এই কথা বলার মানে কি, আমি লেখার চেষ্টা করেছি একটা পত্রিকাতে, একটু যে জাপানিরা ভদ্র জাতি, সব কথা আপনাকে খুলে বলবে না, আমাদের অ্যানালাইসিসগুলো বিশ্লেষণগুলো কী হতে পারে। তো সেই জন্য আমার মনে হয় যে এই কদিন আগে যে আমাদের অনেক সিনিয়র লিডার মির্জা ফখরুল ইসলাম সাহেব আলমগীর সাহেব কিন্তু মারাত্মকভাবে মনে হতাশা ব্যক্ত করেছেন। আমি মনে করি বিএনপির ভিতরে চমৎকারভাবে বলেছেন এইটা উনি হয়তো একজনকে ইঙ্গিত করে বলেছেন, বাট এই কথাটার মানে কিন্তু ব্যাপক। হয়তো পলিটিক্যাল পার্টির মহাসচিব হিসাবে উনি এর চেয়ে বেশি বলতে পারেন না, সেই জন্যই বলেন নাই। তার মানে আমরা যা প্রত্যাশা করেছি তা কিন্তু হয়নি। আমরা ক্যাবিনেট যদি দেখি, কিংবা আমি মনে করি সময়টা অনেক কম, ওই জন্য আমরা আর দেখব, আশা করি তারা এত বড় একটা রক্তাক্ত অধ্যায়, এত রক্তপাতের পরে নিজের থেকে যে সংস্কারগুলো, নট নেসেসারিলি যে সংস্কারের জন্য সবসময় রক্ত দিতে হবে, আমরা কি বুঝি না কি প্রয়োজন, তাহলে সেটা আমরা কেন করতে পারবো না। অতএব এখন যদি এখনও কিন্তু একটা
যেটা তারেক রহমান সাহেব কিন্তু নিজে জাতীয় সরকারের অঙ্গীকার করেছিলেন। আমরা মনে করি এক ধরনের জাতীয় সরকার তারা হয়তো করেছেন, যেমন এখানে বিভিন্ন দলের যেমন জোনায়েদ সাকি আছেন, আর কে আছেন, নূর আছেন, হ্যাঁ নূর আছেন, ববি আছেন, ইত্তাকার, সেটা আরও বড় হতে পারতো। এবং সামনে যদি তারা আপার হাউস করে সেখানে দেখা যাবে যে কি, কেননা আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে যে আমরা একটা কলোনিয়াল প্যাটার্নের প্রশাসন নিয়ে কিন্তু আছে, বুঝতে হবে, যেটার বহু আগে পরিবর্তন হওয়া উচিত ছিল। যদি শেখ সাহেবের সময়, শেখ সাহেব কিন্তু একটা দারুণ কাজে হাত দিয়েছিলেন, সেটা ছিল ল্যান্ড রিফর্ম। আনফর্চুনেটলি হয় না, এর জন্য আজকে আপনি যত দানব তৈরি হয়েছে ল্যান্ড দিয়ে তৈরি হয়েছে কিন্তু দেখেন। এবং ল্যান্ডের এখনও পর্যন্ত সবচেয়ে বড় দুর্নীতি ল্যান্ড। জরিপ থেকে শুরু হয়, এসে ল্যান্ড কোটি কোটি টাকার মালিক হয়, সাব রেজিস্ট্রাররা কোটি কোটি টাকার মালিক হয়, জনগণ তার শোধ করে এই টাকা। অতএব বাংলাদেশের কোনো সংস্কারই কিন্তু সেভাবে হয় নাই। অতএব যতটুকু টুকিটাকি সংস্কার হয়েছে সামরিক সরকাররা করেছে, এটাই পলিটিক্যাল সরকাররা কিন্তু বড় সংস্কারে হাত দিতে পারেন নাই। ইয়েট বাংলাদেশে বড় রকমের সংস্কারে যেতে হবে এবং রাষ্ট্র সংস্কার করতে হবে, শিক্ষার সংস্কার করতে হবে। যদি আজকে এত হাজার হাজার মাদ্রাসা, আমি অবাক হই। এবং এই যে প্রতিটা মফস্বলে আপনি ইউনিভার্সিটি করছেন, কি শিক্ষা দিচ্ছেন? এগেইন বিবিএ এমবিএ, এর বাজার কোথায়? এ তো প্রতি বছর 20-25 লক্ষ তরুণ বাজারে আসছে, তার মার্কেট কোথায়, তার চাকরি কোথায় হবে, সে কি করবে? সেটা সরকারকে বুঝতে হবে, টোটাল জনগোষ্ঠীকে নিয়ে করতে হবে। কৃষক আজকে যেমন ধরেন এই যে আমাদের লোকাল ইনভেনশন টেসলা নামক যে অটো, গ্রামে গঞ্জে কিন্তু কোনো শ্রমিকই নাই, ধান কাটার লোক নাই, সব শহরে চলে আসে, কিংবা একটা রিক্সা নিয়ে নামলে কিন্তু দিনে 1000 টাকা রোজগার করতে পারে। তো কৃষক শ্রমিক তো তা দিতে পারে না। কিন্তু কৃষক তাহলে খাদ্য নিরাপত্তার কী হবে? তবে জমি সব নিয়ে খালি আপনি অ্যাপার্টমেন্ট, আর সরকারি লোকেরা বানাচ্ছে ডিপার্টমেন্ট, মানে অথরিটি, খালি অথরিটি, এই অথরিটি ওই, কতগুলো যে অথরিটি শেখ হাসিনা করছে, এগুলো নতুন কমিশন করে চিন্তা করা উচিত আদৌ এগুলোর দরকার আছে কিনা। ফলে আমি মনে করি যে বাংলাদেশ উইল হ্যাভ টু go for a long way. মিসেস সোহরাব হাসান, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, হ্যাঁ, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, যেটা মিস্টার আব্দুল হককে প্রশ্ন করেছিলেন। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হওয়া তো উচিত, কিন্তু আগে তো সত্য স্বীকার করতে হবে, তারপর রিকনসিলিয়েশন হবে। অর্থাৎ যার যার দায় এটা স্বীকার করতে হবে। বিচার কি প্রক্রিয়া হবে বা হবে না, তার চেয়ে হলো যে এই ঘটনা ঘটেছে, তার দায় আমার, যেই ক্ষমতায় থাকুক, কিন্তু সে সময় ওই দায়টা স্বীকার করতে হবে। আমিও মনে করি, এবং বিএনপির নির্বাচনী ইশতেহারেও আছে। এখন এটা কিভাবে হবে? এক ধরনের রিকনসিলিয়েশন তো হয়, যেমন নির্বাচনের সময় কোনো দল বলেনি, এনসিপি বা জামাত সহ, যে আওয়ামী লীগ সমর্থকদের ভোট নেব না। এবং ভোট নেওয়ার জন্যে কিন্তু তারা তাদেরকে প্রশংসা করেছে, তাদেরকে এক ধরনের আশ্বাসও দিয়েছে। কোথাও কোথাও আওয়ামী লীগের অফিস খোলাও হয়েছে নির্বাচনের পর। এখন হচ্ছে কি, এটার এই রিকনসিলিয়েশনটা কিন্তু আবার যদি শুধু সরকারি দল করতে চায় বা শুধু সরকার করতে চায়, তখন কিন্তু বিপদে পড়বে। এটার জন্য একটা জাতীয় ঐকমত্য থাকতে হবে। কার সঙ্গে রিকনসিলিয়েশন? রিকনসিলিয়েশনটা হওয়া উচিত, যেটা কখনো হয়নি আমাদের এখানে, 17 কোটি মানুষের রিকনসিলিয়েশন। আমরা তো রাষ্ট্রটা করেছি 17 কোটির যদি জনসংখ্যা হয়, 16 কোটিকে বাদ দিয়ে, মানে রাষ্ট্রের যে সুযোগ সুবিধা তা সেটি 16 কোটি মানুষের অধিকার নাই। অধিকার হচ্ছে 1 কোটি মানুষের, এর মধ্যে বিরোধী দল, এর মধ্যে ব্যবসায়ী, এর মধ্যে সাংবাদিক, এর মধ্যে সমাজের বিভিন্ন স্তরে আমলা। একটা হচ্ছে মানসিকতার পরিবর্তন কিভাবে হবে। এই যে গণতন্ত্র নিয়ে এত কথা বলি, রাজনৈতিক দলগুলো কি গণতান্ত্রিকভাবে পরিচালিত? দল গণতান্ত্রিক না হলে রাষ্ট্র গণতান্ত্রিক হওয়া কঠিন। আমরা তো সব দায়িত্ব একজনের হাতে দিই, তখনই কিন্তু তাকে দেবতা তৈরি করি, যে ইনি আর ব্যক্তি নেই, ইনি আমাদের সবার সবার মতো নন, ইনি হচ্ছে উপরে, উনি যে সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব। মানে আমাদের জাতীয় সংসদের বক্তৃতা বিবৃতিতে এর থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। হ্যাঁ, জিয়া রহমানের কথা বলছেন, আর যদি প্রশাসনিক সংস্কার বলেন তাহলে কিন্তু সেটা এরশাদ মোহাম্মদের সাথে সময়, হ্যাঁ ওটাই উনি বললেন যে মিলিটারি এরশাদের সময়। অন্য সংস্কার, বঙ্গবন্ধু আরেকটি সংস্কার করতে চাইছেন, এটা তো পরীক্ষা হয়নি, জেলা এই যে
স্থানীয় সরকার, জেলা গভর্নর, জেলা গভর্নর, হ্যাঁ, that was তখন a good সবটাই idea. পরবর্তীকালে এই 64টা জেলাই কিন্তু হয়েছে। হ্যাঁ, ভীষণভাবে হওয়া দরকার ছিল। এখনো কিন্তু এটা হ্যাঁ, এটা প্রশাসনিক, কিন্তু এখন ওইটা ওই যে আছে জেলা পরিষদের জেলা জন্য। পরিষদ আছে, কার্যকর, কিন্তু একদমই জেলা কার্যকর। গভর্নর ছিল যে জেলার সমস্ত কিছু ওই Absolutely, তার অধীনে করবে। বাংলাদেশের কিন্তু ভীষণ সমস্যাটা দরকার, আমি হচ্ছে মনে করি। আমরা এই যে জাতীয় সরকার এবং ঐকমত্যের সরকার নানাভাবে সবাই কর্নেল তাহের থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সবাই জাতীয় সরকার বা ঐকমত্যের সরকার করছে, অর্থাৎ আমার সঙ্গে যে থাকবে সেটাই জাতীয় সরকার। জাতীয় সরকার হবে সবাইকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস এক সময় বলছিলেন যে যদি এই বাংলাদেশের যে, এবং তিনি বোধহয় ওই 2007 না 8-এ যে এটা হতে পারে না যে কোনো বিরোধী দল থাকবে না, আমরা 5 বছরের জন্য সরকারি দল বিরোধী দল সবাই মিলে সরকারটা চালাবো। আমাদের এখানে পরীক্ষা হয়নি, আবার সেটা আবার কী সমস্যা তৈরি করে। আপনি যেটা বলেছেন রিকনসিলিয়েশন, এটা খুবই জরুরি। এখন রিকনসিলিয়েশনটা শুরু হতে হবে পরিবার থেকে। আমাদের পরিবারেও রিকনসিলিয়েশন নাই, আর পরিবারে আছে কর্তৃত্ববাদ। পরিবারের একজন জ্যেষ্ঠ পুরুষ সদস্য সবাইকে অন্য কথা শোনাতে বাধ্য করে। আমাদের প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, চেয়ারম্যান যা বলবেন সেটাই হচ্ছে প্রতিষ্ঠান চলবে। তো এই ধারা থেকে বেরিয়ে আসা, এটা একটা দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক জাগরণ দরকার, বিপ্লব দরকার। সাংস্কৃতিক বিপ্লব না হলে কি রাজনৈতিক বিপ্লব হবে না। আবার সাংস্কৃতিক বিপ্লব এটা না যে চীনে রাশিয়ায় এটা করার জন্য লাখ লাখ লোক মারা গেছে। এটা করতে হবে স্বেচ্ছায়, মানে মানুষের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে, যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। এই রক্তাক্ত গণ অভ্যুত্থান ছাড়াও 2টা অভ্যুত্থান হয়েছে, সেটা হচ্ছে 70-এর নির্বাচন এবং যদি বলি 91-এর নির্বাচন। বটে। এই নির্বাচনে একটা দেশের বাক ফেরত ঘটেছে। পরবর্তীকালে সেটা ধরে রাখতে পারেনি। ধরেন আওয়ামী লীগ, বিএনপি তখন সরকারি দল ও বিরোধী দল ছিল, তারা যদি চাইতো যে সত্যি আমরা একসঙ্গে গণতন্ত্রকে এগিয়ে নেব, যে যখন যাকে জনগণ পছন্দ করবে সে ক্ষমতায় আসবে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব নিজেকে বিরোধী দলে থাকতে কখনোই পছন্দ করে না, আর ক্ষমতায় থাকতে প্রতিপক্ষের উপর চড়াও হয়। এর থেকে যদি বেরিয়ে আসতে পারে তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল, আর যদি না পারে তাহলে হয়তো ওই ডক্টর শফিকুর রহমানের মতো আরেকটা বিপ্লবের জন্য আমরা অপেক্ষা করব। আমি কুইকলি 2-3টা জিনিস একটু আলোচনা করে আনতে চাই। একটা হলো যে এই যে স্থানীয় সরকারের যে, কিংবা যেমন জাপানে প্রায় 40টা না 47টা প্রিফেকচার আছে, এবং তারা কিন্তু সব কিছু করে। নির্বাচিত গভর্নর আছে এবং প্রাদেশিক মতো পরিষদ আছে, ডিফেন্স ছাড়া সবই তারা করে। কিন্তু বিশেষ করে উন্নয়নগুলো সব তারা দেখে। একইভাবে কিন্তু চীন কমিউনিস্ট কান্ট্রি, কিন্তু তার প্রাদেশিক এইগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। তো আমি দেখলাম এটা কিন্তু বাংলাদেশে অকার্যকর। আপনি সব এক কেন্দ্রিক, এবং তাকে দেবতা বানিয়ে ফেলতেছেন। কখনো বলছে আমি উম্মত, কেউ বলতেছে অলি, কেউ বলে যে আপনার কি সব বলে, মানে আশ্চর্য ব্যাপার। সেখানে স্বাধীনতার পরে যে শুরু হয়েছিল যে জিনিসটা, ডিস্ট্রিক্ট গভর্নর, যদি অরিজিনাল ডিস্ট্রিক্টগুলো বলেন, আমাদের এখানে এক একটা জেলা কিন্তু ইউরোপের একটা দেশের সমান, 50-60 লক্ষ পপুলেশন। এখানে কিন্তু সমস্ত উন্নয়ন পরিকল্পনা কিংবা শাসন ব্যবস্থা অনেক ডিসেন্ট্রালাইজ হতে পারতো যদি এগুলোকে এবং নেতৃত্ব তৈরি হতো। তা না করে সব এক কেন্দ্রিক করার কারণে এটা একটা মারাত্মক বিষয়। তার আরেকটা উদাহরণ হচ্ছে ঢাকা। ফর এক্সাম্পল, ঢাকায় একটা মেট্রোপলিটন গভর্নমেন্ট হবে এবং সেখানে 7-8-10টা মেয়র হতে পারে যদি আপনি অঞ্চলগুলোকে ভাগ করেন। সেটা করা হয়নি, মাত্র 2টা করে থেমে আছে। আরেকটা জায়গায় আমি বলবো, 2টা করেছে তো রাজনৈতিক, নিজের রাজনৈতিক স্বার্থে, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে, মানে ঈশ্বর স্বার্থে করেনি। আমি পুঁজির ব্যাপারে একটা কথা বলতে চাই, যেহেতু আমি প্রাইভেট সেক্টর থেকে আসছি। পুঁজির যে ভয়ঙ্কর রকমের রূপ আমরা দেখলাম বিগত সময়ে, যে পুঁজিবাদীরা যাদের উত্থান হলো, অলিগার্ক কিংবা ক্রনি ক্যাপিটাল। বর্তমান সরকারের মাননীয় অর্থমন্ত্রী অবশ্য বলেছেন যে আমরা ক্রনি ক্যাপিটাল কিংবা অলিগার্ককে প্যাট্রোনাইজ করব না, বাট আমরা দেখতে পাচ্ছি করবেন না বলছেন, বাট আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। তাহলে নীতিমালার মধ্যে আপনি দেশে যে হাজার হাজার উদ্যোক্তা আছে, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছে, তারা কিন্তু ফেডারেশন চেম্বার 2 বছর থেকে অকার্যকর, নাই কোনো কমিটি নাই। তাদের সাথে সরকারের, ইউনিট সরকারের একদিনও বসে নেই, বর্তমান সরকার এখন পর্যন্ত বসে নেই। তাহলে এই যে অলিগার্কদের যে কাণ্ড, তারা যে টোটাল কান্ট্রিকে খালি করে যদি 1.5 কোটি অনাবাসী বাংলাদেশের বিদেশ থেকে প্রতিদিন টাকা না পাঠাতো,
তাহলে কিন্তু বাংলাদেশ ডেফিনেটলি ব্যাংক্রাফট হতো, ডেফিনেটলি কেউ রোধ করতে পারতো না। এবং শেখ হাসিনা যেভাবে চালাচ্ছিলেন তিনি কিন্তু 2-3 মাসের মধ্যে ব্যাংক্রাফসির তলে পড়ে যেতেন, কারণ তার ওই ক্ষমতা ছিল না এদিকে কন্ট্রোল করা, যেভাবে অ্যাসালম গ্রুপ কিংবা এইসব গ্রুপেরা যে টাকা পার ডলারে 7 টাকা 8 টাকা 10 টাকা করে তারা কন্ট্রোল করে করে নিয়ে যাচ্ছিল। এবং এইটা নিয়ে তারা বাইরে 17-18 বিলিয়ন খালি ইসলামী ব্যাংকের মাধ্যমে নিয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে নজির। সেখানে পুঁজির একটা এত বড় রক্তপাতের পরে যে সরকার আসলো, আমরা পুঁজির বিকাশটা কি, জাতীয় পুঁজির দর্শনটা কী হবে জানতে চাই। এবং তরুণদের কাছে, উদ্যোক্তাদের কাছে, সারা দেশের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের কাছে সরকার কিভাবে বলবেন যে অলিগার্ক কিংবা ক্রনিক ক্যাপিটাল হবে না, কিংবা ভূমি নিয়ে যে দস্যুরা ইতিমধ্যে সারা দেশে পুরো দেশের খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করছে, হাউজিংয়ের নামে সব ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, এমনকি টপ সয়েল নিয়ে চলে যাচ্ছে রাতের অন্ধকারে। ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু অতএব রাষ্ট্র তো ব্যর্থ হয়ে যাবে, রাষ্ট্র এটা রাষ্ট্র হিসেবে টিকতেই পারবে না। ভিতরের এই শত্রুরা, ভিতরের যে আপনার ক্রিমিনালরা কিংবা ক্যান্সারের মতো প্রশাসনের লোকেরা, আপনি চীনে নেকেড অফিসিয়ালস কোট আনকোট যে অফিসিয়ালদের উন্মোচন করো, উলঙ্গ কিংবা দিগম্বর করো, তাদের ফ্যামিলি কি বাইরে আছে? তাহলে বাদ। সেইভাবে বাংলাদেশে আমরা কি বর্তমান সরকার কাছে দাবি করতে পারি যে ওই ধরনের কোনো উদ্যোগ নেবেন, যে যারা অর্থ পাচার করছে কিংবা জড়িত আছে, দুর্নীতি করছে, ভয়ঙ্কর রকমের দুর্নীতি চলতেছে, এবং দুর্নীতির ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান শাস্তি কিংবা পানিশমেন্ট দিতে পারি না, যে একটা ডিটারেন্স সামনে আসবে। তারপরে সারা দেশে যে এলাকা বলা হচ্ছিল, একজন বলছিল যে আজকে আমেরিকা থেকে পুলিশের একজন ফরমার খুব ভালো অফিসার, দেখেন একটা এলাকা ওসিকে বললে হয় যে তোমার এলাকায় কিছু ঘটলে আমরা তোমাকেই দায়ী করব। সিঙ্গাপুরে লি কোয়ান এটা করেছিলেন। অথবা ওইখানে কোনো চাঁদাবাজি হলে তুমি জবাব দেবা। সরকার সেটা বলুক, হোম মিনিস্টার সাহেব বলুক যে প্রত্যেকটা এলাকার ওসি কিংবা ডিস্ট্রিক্টে এসপি জবাব দেবেন কোনো ক্রাইম হলে পর সিঙ্গাপুরের মতো আপনি চাঁদাবাজি হবে না, কিংবা এইসবের অপরাধের সমস্ত অপরাধের একটা হালতামামি হবে এবং জবাবদিহি হবে কী জন্য অপরাধ হলো। তাহলে তো আমরা যে বিপ্লবের কথা বলি সেই বিপ্লবগুলো অর্জন হয়। বারে বারে আমাদের রক্ত দিতে হবে কেন? এবং এই বিপ্লবের যে শখ, এই যে হাসিনাকে বিদায় করলেন, সেই শখ কিন্তু ইকোনমি যে তলে গেছে কিন্তু উঠতেছে না, এখনো পর্যন্ত কিন্তু তলে। ফলে আমার মনে হয় যে এইগুলোরও কিন্তু সামনে আসা উচিত। তো আমরা একটু শেষের দিকে প্রত্যেকের জন্য, দুজনের জন্যই মিনিট 3 করে ক্লোজিং রিমার্কস। না, আব্দুল হক ভাই তো খুব কী বলবো, খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ কথা বলেছেন ভবিষ্যতের জন্য। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো ভালো না। গত 2 বছরেও কিছু কিছু ক্ষেত্রে যেমন অর্থ পাচার কমেছে, এটা স্বীকার করতে হবে, একেবারে বন্ধ হয়েছে তা নয়। বৈদেশিক মানে প্রবাসীদের আয় বেড়েছে, কিন্তু ভয়াবহ ক্ষতি যেখানে হয়েছে সেটা হচ্ছে কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে গ্যাস সংকট, সম্ভবত আব্দুল হক ভাইয়ের গাড়ি বিক্রিও কমে গেছে, অনেক কমে গেছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে বেকারত্ব। সরকার অবশ্য একটা পরিকল্পনা নিয়েছিল, জানি না যে 1.5 বছরে 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করবে। তবে আশা করব সেটা আওয়ামী লীগ সরকারের মতো এরকম হবে না যে দলীয় লোকদের, না 10 টাকা চাল না। আওয়ামী লীগ সরকার কিন্তু আরেকটি করেছিল, 6 মাসের জন্য কর্মসৃজন, তাদের বোধ হয় 5,000 না 7,000 এরকম টাকা দিত, যে ওই 6 মাস পর আর মানে তাকে 6 মাসে হচ্ছে তার সারা জীবনের কর্মভাতা, বেকার ভাতার মতো, না তাকে দিয়ে কোনো কাজ করাতো। এটি খুব কঠিন, এবং এই কারণেই বলছি বিনিয়োগ না হলে, ইন্ডাস্ট্রি না হলে বিনিয়োগ, আচ্ছা হবে না। কথা হচ্ছে যে বিনিয়োগ না হলে কারখানা না হলে কর্মসংস্থান হবে না। এখন এটার জন্য একটা সর্বাত্মক উদ্যোগ দরকার, এবং এখানে অন্তত রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সংসদে যারা আছে, তাদের মধ্যে একটা ঐকমত্য আসুক যে আমরা সব কিছু পরে চিন্তা করব, অর্থনীতিকে আগে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে, এগিয়ে নিতে হবে। এবং সেক্ষেত্রে যারাই আমাদের সহায়তা করতে পারে, সেটা ভারত হোক, যুক্তরাষ্ট্র হোক, চীন হোক, যারা আমাদের সহায়তা করবে সবার সহায়তা নেব। তবে দেখতে হবে যে সেই সহায়তা নিতে যেয়ে আমাদের অর্থনীতি আবার কোনো রকম বড় ক্ষতির মুখে না পড়ে। ডেফিনেটলি অর্থনীতি, আমার মনে হয় শঙ্কার বিষয় হচ্ছে অর্থনীতির সব সূচকই কিন্তু নেতিবাচক হচ্ছে।
যেটার কারণ যথার্থ যে কারণ আছে, কারণ হলো এত বড় একটা অর্থনৈতিক শক সামলিয়ে কিন্তু অর্থনীতি, অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, অনেক ইন্ডাস্ট্রি আপনার চালাতে পারা যায়নি, তারপরে অর্থ পাচার হয়ে গেছে কি ভয়ঙ্করভাবে। আমার তো অবাক লাগে যে আমরা ব্যাংকরাপ্ট কেন হলাম না। অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের প্রাক্তন গভর্নর মহোদয় কিন্তু বলেছেন, এবং তারা কিন্তু অল্প অল্প স্বল্পতম সময়ের মধ্যে কিন্তু পাচারটা বন্ধ করে একটা স্টেবিলিটি এনেছিলেন, যেটা কিন্তু একটা খুবই ইতিবাচক একটা ব্যাপার ছিল, দেখার বিষয় ছিল আমি মনে করি। এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হলো, যেমন ধরেন রাজনৈতিক কথা বলছে জাইকার প্রেসিডেন্ট, পলিটিক্যাল স্টেবিলিটিটাকে ইঙ্গিত করা হয়েছে, সেখানে ভারতের সাথে আপনার এঙ্গেজমেন্ট লাগবে। আর ডেফিনেটলি ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশে যেভাবে তারা করছিলেন সেটা চলবে না, এবং ভারত বাংলাদেশে কোনো অন্তর্ঘাতমূলক কাজ করবে না, বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো এগ্রিমেন্টও যেতে পারে বাংলাদেশ বর্তমান সরকার, যে তারা এখানে ভারতের বিরুদ্ধে কিছু করবে না, এবং ভারত আমাদের এখানে তার রয়ের অ্যাক্টিভিটি কিংবা ওর মাধ্যমে যেগুলো অন্তর্ঘাতমূলক কাজ হয়েছে বলে অভিযোগ সেটা করবে না। আমার মনে হয় ভারতের সাথে এটা যাওয়া উচিত, মানে এরকম কিছু আমাদের করা উচিত হবে, কারণ বাংলাদেশের মানুষ যেটা ভারত যেভাবে আওয়ামী লীগের সাথে করেছে সেটাকে মানুষ গ্রহণ করে নাই, রিফিউজ করেছে। অর্থাৎ সেখানে ভারত ডেফিনেটলি থেকে তারা একটা এত বড় কান্ট্রি তারা বুঝতে পেরেছেন, সেই জন্য তারা একজন ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদায় একজন রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনার নিয়োগ করেছেন। আমার ইসেন সিগন্যাল, অর্থাৎ সেখানে ইতিবাচকভাবে আমরা দেখতে পারি, এবং ভারতের হাতে দক্ষিণ এশিয়ার ইকোনমিক ইউনিয়নের গড়ার কিন্তু একটা দারুণ সুযোগ আছে, যেটা আসিয়ান কান্ট্রিগুলো করে কিন্তু বেনিফিটটা নিচ্ছে। আমি কদিন আগে ইন্দোনেশিয়া গিয়েছিলাম, ইন্দোনেশিয়া কিন্তু চমৎকারভাবে ইকোনমিক্যালি ডেভেলপ করছে। সুহার্তর লুটপাটের পরে ডেমোক্রেসি এসছে, এবং ডেমোক্রেসির মাধ্যমে তারা কিন্তু অনেক, এবং জাপানের সাথে তারা অনেক এঙ্গেজড হয়েছে। আমাদের এখানে জাপানের সাথে আমরা, চীনের সাথে বর্তমান সরকার অনেক গিয়েছেন, খুবই ভালো কথা, কিন্তু এটাকে যাতে ব্যালেন্সড হয়, এবং পলিসির জায়গায় যেটা বাংলাদেশের সমস্যা, সেটা হলো পলিসি আপনি হঠাৎ করে চেঞ্জ করে ফেলতেছে, এবং তার ইম্প্যাক্ট কী হয় সেটা আমরা দেখছি না। তো এইসব জায়গায় আমি মনে করি যে বাংলাদেশের অর্থনৈতিক জায়গাটা খুব সিরিয়াসলি দেখা দরকার, এবং অর্থনীতির রিকভারির জন্য অর্থমন্ত্রী মহোদয় বলেছেন 2 বছর সময়ের মধ্যে হলেও ভালো, বাট আপনি তো আগের সরকারের সমস্ত প্রকল্প নিয়ে কাজ করছেন, তার মানে আপনি যেগুলো যদি ভুল প্রকল্প থাকে সে তো ফাইন্যান্স করছেন, তাহলে তো এটা তো আমার মনে হয় ঠিক হলো না। আপনার তো উচিত ছিল প্রথমেই দেখা যে কতগুলো প্রকল্প আমি বাদ দিতে পারি, এবং একদম যে প্রকল্পগুলো ইমিডিয়েট বেনিফিট দেবে, অর্থনীতি ইমিডিয়েট ব্লাড লাইন আমাকে সাহায্য করবে, সেগুলো ছাড়া বাকিগুলো তো আপনার চালিয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। আপনার অনেকগুলো প্রকল্প ছিল আননেসেসারি, যেগুলো কিন্তু ডিজিটাল আপনার গ্রোথ দেখাবার জন্য আপনি করেছেন, অনেকগুলো ডিপার্টমেন্ট নতুন নতুন খোলা হয়েছে। ফলে আমার মনে হয় যে অর্থনীতির দিকে 1 নম্বর টপ প্রায়োরিটি দেখা হচ্ছে। এবং আরেকটা জিনিস হলো যে আপনি যে ধার করছেন প্রতিদিন ব্যাংক থেকে, সে ধার কতদিন পর্যন্ত করবেন, কোথায় গিয়ে সেটা শেষ হবে, এবং আপনি যে মানুষকে টাকা দেবেন এককালীন, সেটা একটা শ্রেণীকে দেবেন একদম যারা হতদরিদ্র, সেটাই হয়তো সরকার করছে। বাকিগুলোকে আপনি দেন হলো উৎপাদনের জন্য, যে তুমি গরু পালো, ছাগল পালো, কিংবা মুরগি পালো, কিংবা করে তুমি টাকাটা আবার ফেরত দেবা, তাহলে উৎপাদনে আসলো টাকাটা, আপনি ভ্যালুয়েশন হলো, সম্পদ বাড়লো, এইটা আমার এমপ্লয়মেন্ট হলো, তার বাইং পাওয়ার বাড়লো। এই দিকে যাওয়া দরকার বাংলাদেশে খুব সিরিয়াসলি। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আব্দুল হক এবং মিস্টার সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা জুলাই অভ্যুত্থানের পূর্বাপর পরিস্থিতি বিশ্লেষণ করছিলাম, স্মরণ করছিলাম শহীদদের এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা, যারা এই আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন এবং তারপরে যারা আত্মত্যাগ নানাভাবে করেছেন, যারা আহত হয়েছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং যারা জীবন দিয়েছেন তাদের পাশেও আমরা আশা করব যে এই জায়গায় কোনো ঘাটতি যেন না থাকে। অভ্যুত্থান কিসের জন্য হয়েছিল,
কি কি চাওয়া ছিল, কি পেলাম না, এর মধ্যে অনেক মিসিং লিঙ্ক আছে, সেগুলোকে আসলে খুঁজে দেখতে হবে এবং সেগুলোকে এক সূত্রে গ্রথিত করতে হবে। বিএনপির সামনে যারা ক্ষমতা আছেন তাদের সামনে বড় চ্যালেঞ্জ, সেটা ওনারা বলেছেন। তবে ব্যক্তি বদলালে বা একটা দল সাময়িক সময়ের জন্য সুন্দর সুন্দর কথা বললেই আসলে বদলটা হবে না। আমাদের রাষ্ট্র কাঠামোতে আমূল পরিবর্তন দরকার, সংস্কার দরকার। এমন একটা ব্যবস্থা দরকার যেখানে খারাপ ব্যক্তিও ভালো থাকতে বাধ্য হন। আমি আপনি বদলালাম আর সব ঠিকঠাক হয়ে যাবে, এটা মনে করবার কোনো কারণ নেই। নিঃসন্দেহে ব্যক্তি জীবনে বদলটাও অনেক গুরুত্বপূর্ণ, তারপর এটা মাথায় রাখতে। এবং সবচেয়ে বড় ফোকাস যেটা দেওয়া দরকার সেটা হচ্ছে আমাদের অর্থনীতিতে, আমাদের কর্মসংস্থানে। এবং মাথায় রাখতে হবে সবসময় যে আমাদের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে তরুণ জনগোষ্ঠী, এবং তাদের কাজের ব্যবস্থা করতে না পারলে, তাদের ভালো শিক্ষা দিতে না পারলে তারা যে কোনো সময় কিন্তু যে কারোর জন্য বিপজ্জনক করতে পারে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।